গুড ইভিনিং ওয়েলকাম অল। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা হলো মাইক্রোব্যাকটেরিয়া। তার দুটো জিনিস এখানে রয়েছে, একটা হচ্ছে টিউবারকিউলোসিস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ লেপ্রোসি। তো পুরো একটা ওভারভিউ আমি এটা পড়াবো, আজকে পুরো একটা চ্যাপ্টারটার ওভারভিউ পড়াবো। আর এখান থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে অনেক ধরনের কোশ্চেন এসছে, আজকে আমরা সেইগুলো নিয়েও ডিসকাস করব। নোটটা মাত্র 2-3 পাতার একটা নোট, খুব ভালো করে তোমরা শুনবে। এই নোটটা পড়লে বা এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে মাইক্রোব্যাকটেরিয়া যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে সমস্ত কোশ্চেনের অ্যান্সার খুব ইজিলি করা যাবে। প্রথমে, হোয়াট ইজ টিউবারকিউলোসিস? টিউবারকিউলোসিস মানে হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে ওল্ড ডেজ ডিজিজ। এটা হচ্ছে একটা সব থেকে ম্যানকাইন্ডের, মানে আমাদের হিউম্যান যে জাতি রয়েছে সেখানে সব থেকে ওল্ডেস্ট একটা রোগ। তাহলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডিজিজ অফ ম্যানকাইন্ড। পুরো পৃথিবীতে, আমরা যদি পুরো পৃথিবী কনসিডার করি, হোল ওয়ার্ল্ডে 2 বিলিয়ন 2 বিলিয়ন people is infected with টিবি। কিন্তু এই 2 বিলিয়ন পিপলস এর মধ্যে 90 থেকে 95% লোক হচ্ছে আসিম্পটোমেটিক। তাহলে একটা ডিজিজ যদি সিমটম না দেখায় তাহলে আমি বলতে পারি না যে সেই ডিজিজটা আমার হয়েছে। তাহলে সিমটম ইজ দ্য মেন সাইন দ্যাট ইউ হ্যাভ কট দ্য ডিজিজ। তাহলে সারা ওয়ার্ল্ডে 2 বিলিয়ন পিপল ইজ infected with TB, but only 10 to 15% people having symptom. তাহলে টিবিটা খুব জটিল একটা রোগ। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা কাজ করেছো টিবিতে, জেনেরেশন সবই করেছো। তাহলে এই টিবি রোগ যেটা, সেটা দু রকমের হয়। একটাকে বলা হয় অ্যাক্টিভ টিবি আর একটাকে বলা হয় লেটেন্ট টিবি। তাহলে এটাও হতে পারে যে তোমার শরীরে, আমার শরীরে, আমরা সুস্থ, আমাদের কোনো টিবি সিমটম নেই, কিন্তু হতে পারে আমরা টিবি দিয়ে ইনফেক্টেড। হয়তো আমার শরীরে টিবি রয়েছে, হয়তো তোমাদের শরীরে টিবি রয়েছে, কিন্তু সেই সাইন এন্ড সিমটমটা আমাদের শরীরে নেই, হতেই পারে। তখন তাকে সেটাকে বলা হয় লেটেন্ট টিবি। এন্ড দোজ পেশেন্টস হ্যাভিং সিমটম, যাদের সিমটম রয়েছে, তাদেরকে আমরা বলি অ্যাক্টিভ টিবি পেশেন্ট, আর হ্যাভিং অ্যাক্টিভ টিবি। ওটা বোঝা গেল? তাহলে আমরা সব থেকে যেটা কমন নেম আমাদের কাছে টিবিতে, সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে শুধুমাত্র মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসই কি টিবি তৈরি করতে পারে? আরো অনেক জিনিস রয়েছে বা আরো অনেক স্পিসিস রয়েছে যারা কিন্তু হিউম্যানে টিবি ইনফেকশন তৈরি করতে পারে এবং তারা টিউবারকুলোসিস তৈরি করে। তাহলে সেই জিনিসটাকে বলা হয় টিউবারকুলোসিস কমপ্লেক্স। টিউবারকুলোসিস কমপ্লেক্স। এই টিউবারকুলোসিস কমপ্লেক্সের মধ্যে অবশ্যই রয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা থাকবেই, স্বাভাবিক খুব। অবশ্যই থাকবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আরো 2-3টে স্পিসিসের নাম জেনে রাখতে হবে, যেটা টিউবারকুলোসিস বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্সের মধ্যে রয়েছে। একটা বললাম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইটসেলফ। সেকেন্ড হচ্ছে, তোমরা এটাও জানো যে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, এটাও কিন্তু টিবি তৈরি করতে পারে। তিনটে, আরো অনেক এখানে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো রয়েছে, প্রায় 5-7-8টা রয়েছে, তো আমি তিনটের নাম বলছি। এবং মাইক্রোব্যাকটেরিয়াম আফ্রিক্যানাম, এই টিউবারকুলোসিস কমপ্লেক্স
7-8টা ব্যাকটেরিয়া বা স্পিসিস দিয়ে তৈরি, এবং এইগুলোকে বলা হয় টিউবারকুলোসিস কমপ্লেক্স। এবং টিবি অনেক রকমের হয়, সেটা নিয়ে আমি ডিসকাস করবো। টিবি কত রকমের হয়, পালমোনারি, এক্সট্রা পালমোনারি। তাহলে টিবি, টিউবারকিউলোসিস, টিউবারকিউল মানে হচ্ছে নোডো, এটাকে বলা হয় টিউবারকিউলস। টিউবারকিউলস, টিউবারকিউলস কথাটা মানে হচ্ছে নোডিউলস। নোডিউলস মানে কি, দানা দানা জাতীয় কিছু, নোডিউলস। অ্যাকচুয়ালি এই লাংয়ে যখন টিবি ইনফেকশন হয়, বা যেটাকে বলা হয় পালমোনারি টিবি, লাংয়ে কি হয়, এরকম কিছু নোডিউলস লাইক স্ট্রাকচার দেখা যায়। সেই থেকে এসছে, সেই নোডিউলস থেকে এসছে, নোডিউলস মানে এগুলো সব ল্যাটিন ওয়ার্ড, টিউবারকুলস মানে হচ্ছে নোডিউলস, সেই নোডিউলস থেকে এসছে টিউবারকিউলোসিস। এই হচ্ছে বেসিক জিনিস। তাহলে বোঝা গেল ব্যাপারটা, হোয়াট ইজ টিউবারকুলোসিস। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে টিউবারকুলোসিস, ইজ ইট গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ? এটা কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? আমরা সবাই জানি এটা হচ্ছে একটা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। নেক্সট কোশ্চেন, ইজ ইট গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ? কি বলতে পারবেন? গুড, এটা হচ্ছে গ্রাম পজিটিভ, বাট উইকলি গ্রাম পজিটিভ। খুব ভালো কথা বলেছে, উইকলি গ্রাম পজিটিভ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা উইকলি গ্রাম পজিটিভ। কেন উইকলি? উইকলি হওয়ার কারণ কি? কারণ আমরা জানি যে টিবি যে ব্যাকটেরিয়া রয়েছে তার উপরে একটা লেয়ার থাকে, লেয়ারটাকে বলা হয় মাইকোলিক অ্যাসিড। মাইকোলিক অ্যাসিড প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ক্রিস্টাল ভায়োলেট, সেজন্য এটাকে বলি আমরা উইকলি গ্রাম পজিটিভ। ক্লিয়ার হলো? এই ছকটা একটু মনে রাখবে, এই ছকটা মনে রাখলে টিবি ডায়াগনোসিস থেকে যদি কোনো কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারই করতে পারবে। টিউবারকুলোসিস দু রকমের হয়, একটাকে বলে পালমোনারি টিউবারকুলোসিস, আরেকটাকে বলে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। তাহলে এই এক্সট্রা, এক্সট্রা মানে কি বাইরে, মানে লাংয়ের বাইরে, তখন তাকে আমরা বলছি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। কোন কোন জায়গাতে হচ্ছে? লাং ছাড়া কোন কোন জায়গাতে হচ্ছে? লিভার হচ্ছে, কিডনিতে হচ্ছে, ইন্টেস্টিনে হচ্ছে, জেনিটালসে হচ্ছে, এবং ব্রেনে হচ্ছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ বোনেও হচ্ছে। তাহলে আউটসাইড অফ লাং যেখানে যেখানে হচ্ছে, এখানে সমস্ত ছবি দেওয়া রয়েছে কোথায় কোথায় ইনফেকশনটা তৈরি হচ্ছে। এবার পালমোনারি টিবি ডায়াগনোসিস কি? পালমোনারি টিবি ডায়াগনোসিস সব থেকে গোল্ড স্ট্যান্ডার্ড পালমোনারি টিবি ডায়াগনোসিস যেটা, সেটা হচ্ছে স্পুটাম এক্সামিনেশন। সবাই জানা আছে নিশ্চয়ই স্পুটাম এক্সামিনেশন। এবং স্পুটাম এক্সামিনেশনের মধ্যে, স্পুটাম এক্সামিনেশনের মধ্যে দেখো আবার স্পুটাম এক্সামিনেশনের মধ্যে আবার 3 রকমের জিনিস রয়েছে। একটা হচ্ছে জেডেন স্টেন, যেটা হচ্ছে সবথেকে কমন। সেকেন্ড হচ্ছে রোডামাইন ওরামাইন স্টেন বা ফ্লোরোসেন্স স্টেন। 3 নম্বর হচ্ছে সিভিনেট, আর 4 নম্বর হচ্ছে টিবি কালচার। তাহলে এই 4 রকম ভাবে আমরা স্পুটামের মধ্যে টিবি ব্যাকটেরিয়া প্রেজেন্স বা অ্যাবসেন্স আমরা ডিটেকশন করতে পারি। এখন এই স্পুটামের যে টেস্ট করা হচ্ছে তার মধ্যে 4টে যে ভাগ বললাম, 4টে ভাগের মধ্যে কোনটা আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস বলতে পারি? বলো দেখি। গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস ফর টিবি স্পুটামের ক্ষেত্রে এখানে কোনটা হতে পারে? এটা তো জানা উচিত সবাইকারই। নট সিভিনাইল, ভুল, এখানে তো ভুল হয়ে গেল। গোল্ড স্ট্যান্ডার্ড ইজ অলওয়েজ টিবি কালচার। গোল্ড স্ট্যান্ডার্ড, বুঝা গেল? নট জেরেনস্টেন, নট সিভিনাইল। যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড অফ ডায়াগনোসিস ফর পালমোনারি টিবি ইফ উই কনসিডার স্পুটাম স্যাম্পল, তাহলে সবসময় আমাদের বলতে হবে ইট ইজ অলওয়েজ টিবি কালচার, নট সিভিনাইল। গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু ব্যাপারটা কি, কেন টিবি কালচার করা হয় না? it will take much more time, as generation time of Mycobacterium tuberculosis
ইজ মাচ মোর। যেহেতু জেনারেশন টাইম অফ ব্যাকটেরিয়া অনেক বেশি, জন্য টিবি কালচারকে আমরা এখন প্রেফারেন্স দিই। কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড যদি আমরা বলি তাহলে কিন্তু হচ্ছে টিবি কালচার। তাহলে কি হলো ব্যাপারটা? তাহলে প্রথম যে গোল্ড স্ট্যান্ডার্ড সেটা হলো কি? সেটা হলো টিবি। অবশ্যই সেটা টিবি কালচার। টিবি কালচারের পর কোনটা হবে? তখন হবে অবশ্যই সিবিনেট। সিবিনেটের পরে কি হবে? ফ্লুরোসেন্ট স্টেন, এবং তারপরে হবে জেনেন স্টেন। তাহলে এই সিকোয়েন্সটা একটুখানি বাবা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে পালমোনারি টিবির ক্ষেত্রে আমরা যদি স্পুটাম কনসিডার করি তাহলে কোন কোনগুলো হচ্ছে এই অর্ডারটা মনে রাখতে হবে। টিবি কালচার গোল্ড স্ট্যান্ডার্ড, তারপর সিবিনেট, তারপর ফ্লুরোসেন্ট স্টেন, তারপর লাস্টে জেনেন স্টেন। আমরা ম্যাক্সিমাম কি করি? জেনেন স্টেনটাই করি, কারণ এটা রেডিলি এবং ইজিলি অ্যাভেলেবেল বলে। বুঝা গেল? বেশ। তারপরের টেস্ট, তারপরের স্যাম্পল, তাহলে এটা হলো 1 নম্বর স্যাম্পল। পালমোনারি টিবির ক্ষেত্রে সেকেন্ড স্যাম্পল যেটা, সেটা হচ্ছে আমাদের ব্লাড হতে পারে। ব্লাডে আমরা কি করি? সিরামে কি ডায়াগনোসিস করা হয়? এডিএ টেস্ট, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ টেস্ট। ঠিক আছে? এই অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ এটা হলো একটা এনজাইম। এই এনজাইমটা আমাদের যে বডিতে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, মানে আমাদের বডিতে সব জায়গাতেই রয়েছে। কিন্তু এই যে টিউবারকুলোসিস ইনফেকশন যখন হচ্ছে, আচ্ছা আমি তোমাদের ইমিউনোলজি পড়িয়েছিলাম, তাহলে এই যে টিবি যখন তৈরি হয় তখন আমাদের বডির ইমিউন সিস্টেম কি হয়? অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে টিবি যদি হয় তাহলে কোন ইমিউন সিস্টেম এখানে ম্যাক্সিমাম অ্যাক্টিভ হবে? সেটা কি সেল মেডিয়েটেড ইমিউনিটি, না সেটা হিউমারাল ইমিউনিটি? কি মনে হয় কোন ইমিউনিটি রেসপন্সিবল ফর দ্য টিবি? ইজ ইট সেল মেডিয়েটেড ইমিউনিটি অর ইজ ইট হিউমারাল ইমিউনিটি? টিবির ক্ষেত্রে মনে রাখতে হবে, টিবির ক্ষেত্রে এখানে সেল মেডিয়েটেড ইমিউনিটি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। তাহলে টিবির ক্ষেত্রে কি হবে? আরেকটা ইনফরমেশন এখানে অ্যাড করে নেব। টিবির ক্ষেত্রে, টিউবারকুলোসিসের ক্ষেত্রে এখানে কোনটা ইনভলভ? সেল মেডিয়েটেড ইমিউনিটি। টিবি টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা কোন রকম অ্যান্টিবডি ডায়াগনোসিস করি না। তুমি যত যত টেস্ট দেখো, অ্যান্টিবডি কিন্তু সাধারণত ডায়াগনোসিস করা হয় না। তাহলে এখানে হিউমারাল ইমিউনিটির যে গল্প সেটা এখানে খাটছে না। তাহলে টিবির ক্ষেত্রে শুধুমাত্র সেল মেডিয়েটেড ইমিউনিটি, এবং এই সেল মেডিয়েটেড ইমিউনিটি কোন কোন সেল জন্য রেসপন্সিবল বলো? এটা সবার বলা উচিত। কোন কোন সেল সেল মেডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল হয়ে থাকে? 1 নম্বর বলো, কে বলতে পারবে? কোন সেল ইনভলভ সেল মেডিয়েটেড ইমিউনিটির জন্য? টি সেল তো বুঝলাম, টি সেল তো অবশ্যই ইনভলভ, কিন্তু কোন ধরনের টি সেল? গুড। এখানে মনে রাখতে হবে ফার্স্ট হচ্ছে CD8 and second one is most important CD4। ঠিক আছে? বাট CD4 বলবো না, এখানে টি হেল্পার সেল বা TH1 সেল, এই দুটি সেল এখানে ইনভলভ। এই টি হেল্পার সেল হচ্ছে ওয়ান টাইপ অফ CD4 সেল, বাট দিস CD4 সেল ইজ ইনভলভড ইন সেল মেডিয়েটেড ইমিউনিটি। যখন ইমিউনোলজি পড়ছিলাম কি বলেছিলাম? যে টি হেল্পার সেল যখন ডিফারেন্সিয়েট করে দু রকম সেলে কনভার্ট হয়। একটাকে বলা হয় TH1 সেল, আর একটাকে বলা হয় TH2 সেল। এই TH2 সেল ইজ অ্যাবসলিউটলি ইনভলভড ইন হিউমারাল ইমিউনিটি, আর TH1 সেল ইজ ইনভলভড ইন সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে এই দুটি সেল এখানে ইনভলভ। যতই এত জানার দরকার নেই, জাস্ট CD8 জানলেই হবে বা TH1 জানলেই হবে কোন কোন সেল এখানে ইনভলভ। ঠিক আছে? আর টিবি হলে কোন সেলটা বাড়ে?
যদি টিবি ইনফেকশন হয়, আমি বলেছিলাম ফ্লুইড পড়ানোর সময়তে, যেমন দু রকম ইনফেকশন হয়, একটা হচ্ছে টিউবারকুলাস ইনফেকশন আর একটাকে বলে পায়োজেনিক ইনফেকশন। পায়োজেনিক ইনফেকশনে মানে নিউট্রোফিল, আর টিউবারকুলাস ইনফেকশনে মানে টিবি ব্যাকটেরিয়া যদি ইনফেকশন তৈরি করে তাহলে কোন সেল বাড়বে? টি সেল বাড়বে বা লিম্ফোসাইট বাড়বে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যদি টিবি হয় তাহলে কি হয়? টি সেল অত্যধিক পরিমাণে এডিএ তৈরি করে, অ্যাডিনোসিন ডিহাইড্রেজ তৈরি করে, ফলে তখন আমরা এডিএ টেস্টটা পজিটিভ পাবো ব্লাডের ক্ষেত্রে। ক্লিয়ার হলো? ব্লাডের ক্ষেত্রে আরেকটি টেস্ট করা হয়, আচ্ছা এটা পরে বলছি। তাহলে এই দুটো 2 নম্বর হলো, তো 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। আচ্ছা এবার 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে বায়োপসি। আমরা পালমোনারি টিবির ক্ষেত্রে বায়োপসি করেও কিন্তু আমরা এখান থেকে জেডেন স্টেন এবং এখান থেকে এক্সপার্ট বা সিমিনেট করে এখানে দেখতে পাই যে টিবি, সেই সেলটার মধ্যে কোনো রকম টিবি ব্যাকটেরিয়া রয়েছে কিনা। নিশ্চয়ই জানো এটা। এবং 4 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টেস্ট, সেটাকে বলা হয় স্কিন টেস্ট বা টিউবারকুলিন স্কিন টেস্ট বা মান্টু টেস্ট, তাই তো? মান্টু টেস্ট বা টিউবারকুলিন স্কিন টেস্ট। এই টিউবারকুলিন স্কিন টেস্টটা করা হয় কিসের জন্য? এটা দেখার জন্য যে আমার শরীরে অ্যাক্টিভ টিবি অথবা লেটেন্ট টিবি, অ্যাকচুয়ালি যেটা আমি বলছিলাম একটু আগে, যে হতেই পারে আমার শরীরেও টিবি ব্যাকটেরিয়া রয়েছে, তোমার শরীরেও টিবি ব্যাকটেরিয়া রয়েছে, বাট উই হ্যাভ নো সিম্পটম অ্যাট অল, কিন্তু আমাদের শরীরে ব্যাকটেরিয়াটা রয়েছে। মান্টু টেস্ট করলে সেটা কিন্তু সবসময় যদি যদি থাকে তাহলে পজিটিভ হবে। অর্থাৎ মান্টু টেস্ট এমন একটা টেস্ট, যেই টেস্টটা পালমোনারি টিবি বা এক্সট্রা পালমোনারি টিবির এমন একটা টেস্ট, যেই টেস্টটার মাধ্যমে আমরা খুব সহজেই বলতে পারি যে আমাদের শরীরে টিবি ব্যাকটেরিয়া আছে কিনা। বুঝা গেল? তাহলে এই যে মান্টু টেস্ট, এটা এক ধরনের হাইপার সেন্সিটিভিটি টেস্ট। এই কোশ্চেনটা অনেকবার আলোচনা হয়েছে। কি ধরনের হাইপার সেন্সিটিভিটি একটু বলে ফেলো। গুড, এটা হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। তাহলে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটিতে এখানে শুধুমাত্র কোন কোন সেল ইনভলভ? শুধুমাত্র লিম্ফোসাইট ইনভলভ। এখানে কোনো অ্যান্টিবডি নেই, এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। এটা আগেই এটা নিয়ে ডিসকাস হয়েছে যখন আমরা কমপ্লিমেন্ট সিস্টেম পড়িয়েছিলাম বা যখন আমরা হাইপার সেন্সিটিভিটি পড়িয়েছিলাম। তাহলে এই মান্টু টেস্ট এমন একটা টেস্ট, যে টেস্টটা হচ্ছে আমাদের এটা বলতে যে লেটেন্ট টিবি আছে কিনা। অ্যাক্টিভ টিবি থাকলে তো এটা পজিটিভ হবেই 100%। কিন্তু এই মান্টু টেস্টের একটা ড্রব্যাকস আছে। কি কি ড্রব্যাকস মান্টু টেস্টে? মান্টু টেস্ট ফলস পজিটিভ হতে পারে। কোন কোন ক্ষেত্রে ফলস পজিটিভ হতে পারে? একটা ভ্যাকসিন রয়েছে, যে ভ্যাকসিনটাকে বলা হয় বিসিজি ভ্যাকসিন, যেটা টিবির একটা ভ্যাকসিন। সেই টিবির ভ্যাকসিনটা যদি দেওয়া হয় এবং সেই টিবির ভ্যাকসিন দিয়ে যদি মান্টু টেস্ট করা হয়, তাহলে 100% সেই পেশেন্টের মান্টু টেস্ট পজিটিভ হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক বিভিন্ন রকম ডিজিজে এই স্কিন টেস্ট নেগেটিভ বা পজিটিভ, ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ রিঅ্যাকশন দিতে পারে। সেই জন্য মান্টু টেস্ট is considered to be a screening test, not a confirmatory test. বুঝা গেল ব্যাপারটা? একদম একটা স্ক্রিনিং টেস্ট, ইট ইজ নট কনফার্মেটরি টেস্ট। জাস্ট আমরা দেখে নিচ্ছি যে আমাদের বডিতে এই ব্যাকটেরিয়াটা রয়েছে কিনা। তাহলে 4 নম্বর টেস্ট হলো, ঠিক আছে, পালমোনারি টিবির ক্ষেত্রে। এটা পালমোনারি টিবির ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, বা এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রেও আমরা মান্টু ইউজ করতে পারি। দুটো ক্ষেত্রে ইউজ করতে পারি, এটাও দুটো দিয়ে করতে পারি। ঠিক আছে? 5 নম্বর, আচ্ছা 4 নম্বর হলো। আচ্ছা 5 নম্বর হচ্ছে, এটাকে বলা হয় টিবি গোল্ড টেস্ট। এই টিবি গোল্ড টেস্টটা হচ্ছে এই স্কিন টেস্ট বা মান্টু টেস্টেরই একটা সাবস্টিটিউট টেস্ট, যেই টেস্টটা মান্টু টেস্টের থেকে অনেক বেশি ভালো। তাহলে মান্টু টেস্টের সাবস্টিটিউট হচ্ছে আমাদের এই টিবি গোল্ড টেস্ট। এই টিবি গোল্ড টেস্ট এমন একটা টেস্ট, এই টেস্টটার মাধ্যমে আমরা লেটেন্ট টিবি ডায়াগনোসিস করতে পারি।
লেটেন্ট টিবি মানে একটু আগে বললাম যে টিবি ব্যাকটেরিয়া রয়েছে বাট পেশেন্ট হ্যাজ নো সিমটম, তাকে বলে লেটেন্ট টিবি। এই টিবি গোল্ড টেস্টে আমরা গামা ইন্টারফেরন নামে একরকম একটা সাইটোকাইন রয়েছে, সেই সাইটোকাইনের উপস্থিতি যাচাই করতে পারি। যদি টিবি ব্যাকটেরিয়া আমাদের বডিতে প্রেজেন্ট থাকে, অ্যাকচুয়ালি এগুলো ভাইরাল থাকে, এগুলো তিন রকম ভাইরাল, একটা গ্রে টপ ভাইরাল, একটা রেড টপ ভাইরাল, একটা ইডিডিএ ভাইরাল, একটা ল্যাভেন্ডার। এটা কিন্তু কোনো ব্লাড কালেকশনের ভাইরাল নয়, মানে নর্মাল যে ব্লাড কালেকশন সুগার ক্লট এরকম নয়, তিনটেতেই অ্যান্টিকোগুলেন্ট দেওয়া থাকে এবং এটা হচ্ছে টিবি গোল্ড টেস্টের জন্য আলাদা ভাইরাল। এই ভাইরালটা, এই তিনটে ভাইরাল, এক বুঝতে পারছো তো, এই ভাইরালগুলো, ঠিক আছে। তো এইখানে আমরা স্যাম্পলটা কালেকশন করে দেখি যে গামা ইন্টারফেরন এটা এক ধরনের সাইটোকাইন, এই সাইটোকাইনটা প্রডিউস হচ্ছে কিনা। যদি গামা ইন্টারফেরন প্রডিউস হয় তার মানে হচ্ছে আমার শরীরে টিবি ব্যাকটেরিয়া রয়েছে। অর্থাৎ কি হয়, যদি টিবি থাকে তাহলে কি হয়, এই ব্লাডের যে লিম্ফোসাইট তারা গামা ইন্টারফেরন তৈরি করে এবং সেই গামা ইন্টারফেরনটা টিবি গোল্ড টেস্টে ধরা পড়ে। এটা হলো 5 নম্বর টেস্ট। এবং 6 নম্বর টেস্ট কি? 6 নম্বর টেস্ট হচ্ছে আমরা জানি যে যদি টিউবারকুলোসিস হয় তাহলে প্লুরাল এফিউশন হতে পারে। আচ্ছা, এই যে প্লুরাল এফিউশনটা এটা এক্সুডেড না ট্রান্সুডেড? প্লুরাল এফিউশন যদি টিবির ক্ষেত্রে হয় তাহলে এটা কি এক্সুডেড না ট্রান্সুডেড, কি বলতে পারবে? এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়েছে, তাহলে অবশ্যই এর অরিজিনটা হচ্ছে এক্সুডেড, ঠিক আছে। তাহলে প্লুরাল ফ্লুইড থেকে আমরা কি কি করতে পারি? দেখো, প্লুরাল ফ্লুইড থেকেও আমরা এডিএ টেস্ট, জেডেন স্টেন, সিবিন্যাট এবং টিবি কালচার করতে পারি। তাহলে এইটা হচ্ছে পালমোনারি টিবির ডায়াগনোসিস। এবার মনে থাকবে কোন টেস্ট আমরা কখন করছি, কোন টেস্ট করার প্রয়োজনীয়তা কি, সেটা আমরা বুঝতেই পারছো দেখে নিশ্চয়ই। এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি। এক্সট্রা পালমোনারি টিবি মানে বললাম the TB bacteria infect organs other than lung. For extra pulmonary sample, CBNAT is prepared. যদি এক্সট্রা পালমোনারি টিবি সাসপেক্ট করা হয় তাহলে সবসময় সিবিন্যাটটাকে প্রেফার করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। দেখবে যখন ফ্লুইড আসে, দেখবে ফ্লুইড যখন ল্যাবরেটরিতে আসে, পেরিটোনিয়াল ছাড়া অন্যান্য ফ্লুইড সবসময়ই প্রেফার করা হয় সিবিন্যাটের জন্য। তাহলে হয়ে গেল আমাদের খুব সহজে একটা পাতার মধ্যে আমরা টিভির যে সমস্ত কিছু টেস্ট সবকিছু জেনে নিলাম, ঠিক আছে। এবার নেক্সট একটু আগেই বলছিলাম যে টিউবারকুলোসিস দু রকমের হয়, একটাকে বলে অ্যাক্টিভ টিবি আর একটাকে বলে লেটেন্ট টিবি। এখানে দেওয়া রয়েছে, দেখো, অ্যাক্টিভ টিবি হলে অ্যাবনর্মাল হবে, টিবি সিমটম প্রেজেন্ট থাকবে এবং স্পুটাম এএপি সবসময়ই পজিটিভ হবে। আর লেটেন্ট টিবি হলে কি হবে? লেটেন্ট টিবি হলে নর্মাল এক্সরে, এএপি নেগেটিভ, টিবি সিমটম অ্যাবসেন্ট, বাট মান্টু টেস্ট ইজ পজিটিভ ইন বোথ কেস। মানে ইররেসপেক্টিভ অফ অ্যাক্টিভ টিবি, ইররেসপেক্টিভ অফ লেটেন্ট টিবি, দুটো ক্ষেত্রেই মান্টু টেস্ট পজিটিভ হবে। আর অবশ্যই ইররেসপেক্টিভ অফ অ্যাক্টিভ টিবি, ইররেসপেক্টিভ অফ লেটেন্ট টিবি, টিবি গোল্ড টেস্টও কিন্তু পজিটিভ হবে। এটাই আমি এতক্ষণ বলতে চাইছিলাম। হয়ে গেল? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি একটা টিবি সম্বন্ধে আইডিয়া। এইবার আমরা দেখে নেবো যে কিরকম ধরনের কোশ্চেন এসছে, প্লাস কোশ্চেন অ্যাসোসিয়েটেড কিছু ইনফরমেশন আমি তোমাদের দেবো, সেগুলো খুব ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রা পালমোনারি টিবি কোথায় কোথায় হতে পারে একটু দেখে নেওয়া যাক। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন, সিএসএফ মেনিনজাইটিস তৈরি করে। আচ্ছা, ফ্লুইড পড়িয়েছিলাম, যাদের মনে আছে আমি বলেছিলাম যে সিএসএফ টেস্টে যদি দেখা যায় যে যদি টিবি পজিটিভ হয়, যদি টিউবারকুলাস মেনিনজাইটিস তৈরি হয়, তাহলে সিএসএফ এর মধ্যে একটা স্পেশাল টাইপ অফ ফাইন্ডিংস খুঁজে পাওয়া যায়। স্পেশাল টাইপ অফ ফাইন্ডিংসটা কি? স্পেশাল টাইপ অফ ফাইন্ডিংসটা, হ্যাঁ, গুড, কব ওয়েভ, কব ওয়েভ কোয়াগুলাম, কব ওয়েভ কোয়াগুলাম। যদি সিএসএফ এ
মানে মেনিনজাইটিস যদি হয় তাহলে সিএসএফ এর মধ্যে আমরা কব ওয়েব কোয়াগুলাম খুঁজে পাই। মনে আছে সবার? দেখছি তাহলে কব ওয়েব কোয়াগুলাম। ঠিক আছে, তারপরে কি করা হয়? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে আমরা এক্সট্রা পালমোনারি টিবি বলছি, এই এক্সট্রা পালমোনারি টিবির মধ্যে সব থেকে ফ্রিকোয়েন্ট যে টিবি হয়, মানে লাং ছাড়া সব থেকে বেশি যে জায়গায় টিবি হয়, বা এক্সট্রা পালমোনারি টিবি যেই অর্গানে সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে আমাদের লিম্ফ নোড। ঠিক আছে, এটাকে বলা হয় লিম্ফ অ্যাডিনোপ্যাথি। লিম্ফ গ্ল্যান্ডে সোয়েলিং হয়ে যায়। ঠিক আছে, তাহলে লিম্ফ যদি হয় তাহলে এখানে এপেনেসি অ্যাসপিরেশন করা হয়। যদি লাঙে হয়, আমি একটু আগেই বললাম, স্পুটাম নেওয়া হয়, প্লুরাল ফ্লুইড নেওয়া হয়। আর যদি বোনে হয়, যদি বোনে এবং জয়েন্টসে হয়, কি করা হয়? বোন ম্যারো বায়োপসি অথবা বোন ম্যারো অ্যাসপিরেশন, এগুলি করা হয়। আর যদি ইউরিনারি ট্র্যাকে যদি ইনফেকশন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউরিন কালেকশন করতে হয়। এবং দেখা হয় যে যদি ইউরিনারি ট্র্যাকে টিবি ব্যাকটেরিয়া ইনফেকশন তৈরি করে, তাহলে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় স্টেরাইল পাইউরিয়া। কি বললাম? স্টেরাইল পাইউরিয়া। এবার কিরকম ধরনের কোশ্চেন এসছে, এবং এই কোশ্চেন গুলো থেকে আমরা অ্যাসোসিয়েটেড কিছু টেক্সট, অ্যাসোসিয়েটেড কিছু ইনফরমেশন আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। প্রথম যে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ছিল, সেখান থেকে এগুলোকে কম্পাইল করা হয়েছে। কি বলে প্রথম যে কোশ্চেন, দ্য কজেটিভ এজেন্ট অফ টিউবারকুলোসিস ইজ ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালনিউট্রিশন এবং প্রোটোজোয়া। কোনটা কারেক্ট হবে? এখানে খুব স্বাভাবিকভাবেই ব্যাকটেরিয়া হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে ম্যাল নিউট্রিশন, অপুষ্টি, এই অপুষ্টিও কিন্তু টিবির জন্য দায়ী। কিন্তু অপুষ্টিতেও আমরা এখানে তো ঠিক করতে পারবো না, কারণ এখানে মোস্ট স্পেসিফিক্যালি ব্যাকটেরিয়া দায়ী। ম্যালনিউট্রিশন হলেও টিবি হয়, ম্যালনিউট্রিশন হলে টিবি হওয়ার চান্স বেড়ে যায়। তাই এখানে আমরা কিন্তু ব্যাকটেরিয়াই কিন্তু কারেক্ট অপশন হিসেবে চুজ করব। দ্য ফার্স্ট হু ডিসকভার Mycobacterium tuberculosis was Louis Pasteur, Robert Koch, Edward Jenner, none of the above. কি বলতে পারবে? এই ব্যাকটেরিয়ার সঙ্গে একটা খুব রিলেটেড টার্ম তোমরা শুনেছো, কোচ ফেনোমেনন। এই রবার্ট কোচ অ্যাকচুয়ালি ইনভেন্টেড দ্য টিউবারকুলাস ব্যাসিলাই। ঠিক আছে, হুইচ অফ দিস কালচার মিডিয়াম ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস? উইলসন ব্লেয়ার মিডিয়া, লোয়েনস্টেইন জেনসেন মিডিয়া, ম্যাককঙ্কি মিডিয়া, টোয়েফ্লাস সিরাম। এখানে হবে এলজে মিডিয়া। ঠিক আছে, ক্লিয়ার হলো তাহলে? কারো কোনো কোশ্চেন আপ টু দিস? এলজে মিডিয়াকে আমরা কিভাবে স্টেরিলাইজ করব বলে গেল। হাউ টু স্টেরিলাইজ এলজে মিডিয়া? কিভাবে এলজে মিডিয়াকে স্টেরিলাইজ করা হয়? ইনস্পিরেশন, বাহ, গুড। হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ ইনস্পিরেশন? হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ ইনস্পিরেশন? টেম্পারেচার অফ ইনস্পিরেশন ইজ 80 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 82, হ্যাঁ, বিলো 100, বাট এটা স্পেসিফিক্যালি 80 to 85 হবে। ঠিক আছে, which of the following component of cell wall helps Mycobacterium tuberculosis to inactive macrophage? Peptidoglycan, lipoarabinomannan, mycolic acid, all of the options. কি হবে এটা? ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে সি অপশন দিয়েছে। আচ্ছা দেখো, খুব বেসিক জিনিস, যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের শরীরে হয়ে যায়, যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের বডিতে হয়, তাহলে কি হয়? প্রথম যে সেল এটা মানে করে, প্রথম যেটাকে এই ব্যাকটেরিয়াটাকে মারে, তার নাম হচ্ছে ম্যাক্রোফাজ।
এই ম্যাক্রোফাজ কি করে, ম্যাক্রোফাজ ফ্যাগোসাইটোসিস করে ফেলে পুরো ব্যাকটেরিয়াটাকে পুরো কি করে, ফ্যাগোসাইটোসিস করে ফেলে। এটা হচ্ছে একটা ম্যাক্রোফাজ। হওয়ার ফলে কি হয়, এই ব্যাকটেরিয়াটাকে ডিস্ট্রয় করে ফেলে, এই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দেয়। নর্মালি এটা হয়, ঠিক আছে, নর্মালি হয় এটা, ব্যাকটেরিয়াটা পুরো ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু এই টিবি ব্যাকটেরিয়া কিন্তু অত সহজেই ডিস্ট্রয় হয় না, ঠিক আছে। টিবি ব্যাকটেরিয়া উল্টে কি করে, ম্যাক্রোফাজের মধ্যেই মাল্টিপ্লিকেশন শুরু করে, বুঝতে পেরেছো? অদ্ভুত জিনিস। অর্থাৎ যে একটা ব্যাকটেরিয়াকে মেরে দেওয়ার কথা, এই ব্যাকটেরিয়া কি করলো, সেই সেলের মধ্যেই গ্রোথ হওয়া শুরু হলো, সেই সেলের মধ্যেই এই ব্যাকটেরিয়াটা মাল্টিপ্লাই করতে শুরু করলো। এবং এই জিনিসটা হয় ম্যাক্সিমামই, কিন্তু সবাই এটা ভুল অ্যান্সার দিয়েছে। দেখো এই যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল, এখানে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় লাইপো অ্যারাবিনোম্যানন, এটাকে সংক্ষেপে ল্যাম, LAM বলা হয়। এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাক্রোফাজকে ইনহিবিট করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়, যখন কোনো ম্যাক্রোফাজ কোনো ব্যাকটেরিয়াকে এনগালফ করে, তখন এখানে একটা আরেকটা স্ট্রাকচার থাকে যেটাকে বলে লাইসোজোম। এই লাইসোজোম কি করে, লাইসোজোম ফিউজ হয়ে গিয়ে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়, ঠিক আছে। ফ্যাগোজোম আর লাইসোজোম দুটো ফিউজ হয়ে গিয়ে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। কিন্তু এই লাইপোঅ্যারাবিনোমেনন, এই যে লেয়ারটা রয়েছে দেখতে পাচ্ছ, যেটা এখানে ইয়েলো কালার দিয়ে দেখানো রয়েছে, এই লেয়ারটা অ্যাকচুয়ালি এই যে ফিউশনটা ইনহিবিট করে। মানে যাই হোক, মানে এ অ্যাকচুয়ালি ম্যাক্রোফাজকে ইনহিবিট করে দেয় বা ইনঅ্যাক্টিভ করে দেয়। তাহলে এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, নট সি। বুঝতে পেরেছো? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে, অ্যাট লিস্ট হাউ মেনি ব্যাসিলাই ইন স্পুটাম ইজ রিকোয়ার্ড ফর অ্যান এফেক্টিভ ট্রান্সমিশন। স্পুটামের মধ্যে মিনিমাম ব্যাকটেরিয়াল লোড কত হলে এফেক্টিভ ট্রান্সমিশনটা পসিবল? কি হবে এটা? 10 to the power 2 bacilli per ml of sputum, 10 to the power 8 bacilli per ml of sputum, 10 to the power 4 bacilli per ml of sputum, and 10 to the power 6 bacilli per ml of sputum. এখানে হবে অপশন নাম্বার সি, অর্থাৎ পার এমএল অফ স্পুটামে দুখানা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, ঠিক আছে। দুখানা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পার এমএল অফ স্পুটামে যদি 1 into 10 to the power 4 bacilli per ml of sputum থাকে, তবেই সেটা এফেক্টিভ ট্রান্সমিশন করতে পারবে। এটা হলো এক নম্বর। সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট, এ বি পজিটিভ হতে গেলে, এ বি মানে জেরেনস্টেন পজিটিভ হতে গেলে মিনিমাম পার এমএল স্পুটামে যদি 10,000 ব্যাকটেরিয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ বি নেগেটিভ আসতে পারে। তাহলে এ বি পজিটিভ হতে গেলে পার এমএল অফ স্পুটামে ব্যাসিলের যে কনসেন্ট্রেশন, সেটা সবসময়তেই হতে হবে গ্রেটার দেন 10 to the power 4 ব্যাসিলাই পার এমএল অফ স্পুটাম। দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে এফেক্টিভ ট্রান্সমিশন, আর সেকেন্ড হচ্ছে জেরেনস্টেন পজিটিভিটি, ঠিক আছে। এই দুটো জিনিস মনে রাখতে হবে। The BCG vaccine is administered to immunity against malaria, jaundice, typhoid, tuberculosis. কি হবে এটা? এখানে কারেক্ট অ্যান্সার হবে বিসিজি ভ্যাকসিন বলেছে। বিসিজি ভ্যাকসিন হলো টিউবারকিউলোসিস, ঠিক আছে। Which is not true statement in Quinone Cole's acids first staining. এটাকে অনেক সময় বলা হয় কোল্ড জেডেনস্টেন বা কিনিউনস কোল্ড অ্যাসিড ফার্স্ট স্টেনিং। বলো কোনটা এখানে কারেক্ট, কোনটা এখানে বলছে নট ট্রু। মানে এই চারটে স্টেটমেন্টের মধ্যে যেই চারটে স্টেটমেন্ট কিনিউনস অ্যাসিড ফার্স্ট স্টেনিং এর সঙ্গে রিলেটেড,
সেটা নট ট্রু, মানে এখানে একটা স্টেটমেন্ট ফলস আছে। কি বলছে? হিটিং ইজ নট রিকোয়ার্ড, phenol concentration in carbolfuchsin is decreased, duration of carbolfuchsin staining is more, mycobacterium tuberculosis can be stained। কোনটা হবে এখানে কারেক্ট? খুব ভালো করে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে তারপর বলো। দেখো কিনোনস কোল্ড অ্যাসিড ফার্স্ট ট্রেনিং এ এখানে কোল্ড বলেছে, কোল্ড মানে হিটের কোনো গল্প নেই, তাহলে এই স্টেটমেন্টটা ঠিক, এটা হচ্ছে কারেক্ট। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ক্যান বি স্টেন, এটাও কারেক্ট। ডিউরেশন অফ কার্বনফুক্সিন স্টেনিং ইজ মোর, আমরা এখানে কতক্ষণ রাখি? 8 থেকে 10 মিনিট রাখি, এখানে কতক্ষণ রাখতে হয়? 20 মিনিট, 15 থেকে 20 মিনিট রাখতে হয়, তাহলে এটাও কারেক্ট। তাহলে ভুল কোনটা? ফেনল কনসেন্ট্রেশন ইজ কার্বনফুক্সিন ইজ ডিক্রিজড, এটা ডিক্রিজ নয়, ফেনল কনসেন্ট্রেশন ইন কার্বনফুক্সিন ইজ ইনক্রিজড। বুঝা গেল? এটা হবে ইনক্রিজড, নট ডিক্রিজড। তাহলে এখানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? কোনটা এখানে ইনকারেক্ট জিজ্ঞেস করেছে বা নট ট্রু জিজ্ঞেস করেছে, তাহলে এখানে ডিক্রিজ ছিল। আর কেউ এখানে অ্যান্সার দিল ডি, ডি ডি তো কারেক্ট, এটা স্টেটমেন্ট। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তো আমরা চেঞ্জ করতে পারি, শুধু এইগুলো ফলো করতে হবে। ঠিক আছে? গোল্ড স্ট্যান্ডার্ড মেথড ফর টিবি ডায়াগনোসিস ইজ জেরেনস্টেন, সিবিন্যাট, টিবি কালচার, ফ্লোরোসেন্স স্টেন। এটা আগেই বলে দিয়েছি, এটা টিবি কালচার হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। তো জেনারেশন টাইম অফ এম টিউবারকুলোসিস ব্যাসিলাই ইজ, দেখো যত ব্যাকটেরিয়া গুলো রয়েছে, যত ব্যাকটেরিয়া তোমরা পড়ছো বা যত ব্যাকটেরিয়া রয়েছে তার মধ্যে সব থেকে জেনারেশন টাইম মানে হোয়াট ইজ জেনারেশন টাইম? জেনারেশন টাইম কথাটার অর্থ হলো যখন একটা ব্যাকটেরিয়া, যখন একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে তৈরি হচ্ছে, এটাকে বলে জেনারেশন টাইম। তাহলে এই একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি হতে ই কোলাইয়ের সময় লাগে 20 মিনিট, স্ট্যাপোরিয়াসের লাগে 27 থেকে 30 মিনিট, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের সময় লাগে 18 থেকে 24 ঘন্টা, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির সময় লাগে 14 দিন। বুঝতে পারছো? ট্রিপোনিমা প্যালিডামের সময় লাগে 1980 মিনিট, এটাকে বলে জেনারেশন টাইম। খুব স্বাভাবিকভাবেই জেনারেশন টাইম ইজ এম টিউবারকুলোসিস ব্যাসিলাই ইজ 12 থেকে 24 ঘন্টা। আর সব থেকে কম যদি আমি বলি কোন ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম সব থেকে কম, সেটা হচ্ছে ইস্কেরিসিয়া কোলাই। কি কোলাই জেনারেশন টাইম মাত্র 20 মিনিট, মানে একটা, মানে আমি বলতে চাইছি যে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া, দুটো ব্যাকটেরিয়া তৈরি হতে সময় লাগছে 20 মিনিট, সেটা টিউবারকুলোসিসের ক্ষেত্রে সময় লাগছে 18 আওয়ার্স, মানে ওই 18 থেকে 24 ঘন্টা বা 12 থেকে 24 ঘন্টার মতো। তাহলে এখানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল জেনারেশন টাইমটা কি। আর এখানে আরেকটা, যেহেতু আমি লেপ্রিও পড়াচ্ছি সেহেতু জেনে রাখতে হবে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির ক্ষেত্রে টাইমটা হচ্ছে 14 দিন, 12 থেকে 14 দিন। ঠিক আছে? Human become infected by M tuberculosis commonly by ingestion, inhalation, contact, inoculation। কোনটা হবে? কিভাবে আমরা আমাদের শরীরে টিউবারকুলোসিস ব্যাসিলাইটা কিভাবে আমাদের শরীরে ঢোকে সেটা জানতে চেয়েছে। এটা হয় ড্রপলেটের মাধ্যমে। ড্রপলেটটা কিভাবে এখানে আসে? কন্ট্যাক্টের মাধ্যমে টিবি ছড়ায় না, এটা ছড়ায় ইনহেলেশনের মাধ্যমে। বুঝা গেল? Acid fastness of Mycobacterium tuberculosis is due to peptidoglycan layer, mycolic acid layer, lipoarabinomenon and arabinogalactan layer। কোনটা হবে এখানে? কিন্তু সবাই জানো অ্যাসিড ফাস্টনেস একটাই জন্য হয়, সেটা হচ্ছে মাইকোলিক অ্যাসিড লেয়ার। এই যে এখানে টিউবারকুলোসিস যে সেল ওয়াল তার উপরে থাকে মাইকোলিক অ্যাসিড, এই মাইকোলিক অ্যাসিড থাকার জন্য এটাকে আমরা বলছি অ্যাসিড ফাস্টনেস। ঠিক আছে? মোস্ট কমন ফর্ম অফ এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ইজ, এটা কি হবে?
টিউবারকুলোসিস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস, প্লুরাল টিউবারকুলোসিস এবং টিউবারকুলাস লিম্ফড অ্যাডিনাইটিস। আমি বলেছিলাম যে এক্সট্রা পালমোনারি টিবির ক্ষেত্রে সব থেকে যেটা বেশি ইনফেক্টেড হয় সেটা হচ্ছে আমাদের লিম্ফ নোড। তাহলে টিউবারকুলাস লিম্ফ অ্যাডিনাইটিস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, প্রথমে হয় লিম্ফ নোড, তারপর কি হয়, তারপর হতে পারে আমাদের কিডনি, তারপর লিভার এবং তারপর নার্ভস, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা পরে হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা অতটা তাড়াতাড়ি হয় না। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লাস্টে আমরা রাখবো। False positive tuberculosis test is seen with early advanced TB, biliary TB, following BCG vaccination, HIV infected people. এখানে কারেক্ট হবে। ফলস পজিটিভ টিউবারকুলিন টেস্ট কখন দেখা যায়? একটু আগে বললাম, বিসিজি ভ্যাকসিন নেওয়ার সময়, নেওয়ার পর। অনেক সময় বিসিজি ভ্যাকসিন দেওয়ার পরেও দেখবে বাচ্চাদের অনেক সময় মাল্টি টেস্ট করতে দেয়, মানে বিসিজি ভ্যাকসিন যে সঠিকভাবে অ্যাডমিনিস্টার করা হয়েছে সেটাকে কনফার্ম করার জন্য অনেক সময় বিসিজি ভ্যাকসিন আমাদের মাল্টি টেস্ট করে দেখতে হয় যে বিসিজি ভ্যাকসিনেশনটা দেওয়া হলো সেটা কতটা এফেক্টিভ হলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নট এন আইডিয়াল স্পেসিমেন ফর জিন এক্সপার্ট? জিন এক্সপার্ট মানে সিবিনেট। সিবিনেট মানে কার্টিজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। কি অপশন আছে? স্পুটাম, প্লুরাল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, সিএসএফ। কোনটা এখানে কারেক্ট হবে? এটা না, অপশনটা আমার যতদূর মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, which is not a ideal specimen for genus। দেখো স্পুটাম আইডিয়াল স্পেসিমেন, সিএসএফ আইডিয়াল স্পেসিমেন, সাইনোভিয়াল আইডিয়াল স্পেসিমেন। প্লুরাল ফ্লুইডকে অ্যাভয়েড করা হয় সবসময়। প্লুরাল ফ্লুইডের অনেক সময় সিবিনেট আসে, কিন্তু প্লুরাল ফ্লুইড না মানে ঠিকঠাক রেজাল্ট জেনারেট করতে পারে না। এটা একটু, এই ইনফরমেশনটা একটু জেনে রাখবে। যারা সিবিনেট করো তারা নিশ্চয়ই এই ইনফরমেশনটা জানো যে প্লুরাল ফ্লুইডকে সিবিনেট একটু অ্যাভয়েড করা হয়, বা এটা সিবিনেটের জন্য বা জেন এক্সপার্টের জন্য ইজ নট এট অল আইডিয়াল স্পেসিমেন। ঠিক আছে, কারণ এই ফ্লুইডের মধ্যে ব্যাকটেরিয়া সেইভাবে থাকে না বলে ডিটেকশন করা মুশকিল হয়ে যায়। ঠিক আছে, ফলস নেগেটিভ রেজাল্ট চলে আসে। A positive tuberculin test is indicated by an area of induration of, যখন যদি পজিটিভ মানে মান্টু টেস্ট যদি পজিটিভ হয় তাহলে একটা ইন্ডিউরেশন তৈরি হয়, সেই ইন্ডিউরেশনটার মাপটা জিজ্ঞেস করেছে। কোন মাপটা হবে এখানে? লেস দেন 5, 6 to 9 millimeter, equals to or greater than 10 millimeter diameter, no induration। নো ইন্ডিউরেশন মানে নেগেটিভ, তাহলে এখানে হবে অপশন নাম্বার সি। Digestion, decontamination, concentration of sputum is done by, এটা কোনটা হবে? Emulator and antiforming method, Petrov's method, Nalk method, all of the above। যখন স্পুটামের কালচার করা হয় তখন কি করা হয় বলতো? এই স্পুটামটাকে ডাইজেশন মানে যে সমস্ত, এটা 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 সিমিনেট করার সময়তেও করা হয়। সিমিনেট যখন আমরা স্যাম্পল চালাই জিন এক্সপার্ট মেশিনে তখনও করা হয়। যাই হোক, তো ডাইজেশন মানে হচ্ছে যে সমস্ত মিউকাস গুলো রয়েছে মিউকাস গুলোকে নষ্ট করে দেওয়া হয়। ডিকন্টামিনেশন মানে অন্যান্য যদি কোনো ব্যাকটেরিয়া থাকে টিবি ছাড়া, আদার দেন টিবি, সেগুলোকে নষ্ট করে দেওয়া হলো। আর কনসেন্ট্রেট মানে ব্যাকটেরিয়া গুলোকে একটা জায়গায় কনসেন্ট্রেট করা হলো। তিনটে ভাবে করা যেতে পারে, একটাকে বলে ইমুলেটর অ্যান্ড অ্যান্টিফর্মিং মেথড, সেকেন্ড হচ্ছে পেট্রোস মেথড, যেটা আমরা কি দিয়ে করি? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টেস্টটা করা হয়, আর একটা করে ন্যাল্ক মেথড। তিনটে দিয়েই করা যেতে পারে। তাহলে এখানে অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ 4% এনওএস দিয়ে করা হয়, কারেক্ট।
What is the dose of the purified protein derivative in the tuberculin test? যখন মান্ডু টেস্ট করা হয় কত ডোজে জেনারেলি দেওয়া হয়? 2 tuberculin unit in 0.1 ml, 10 tuberculin unit of PPD in 0.1 ml, 5 tuberculin unit of PPD in 0.1 ml, and 7 tuberculin unit of PPD in 0.1 ml. PPD মানে কি? PPD মানে purified protein derivative. কোনটা দেওয়া হয় এখানে? এখানে জেনারেলি যেটা দেওয়া হয়, যেটা জেনারেলি প্রেফারেবল, যেটা বা রেকমেন্ডেশন যেটা রয়েছে আরএনটিসিবির, সেটা হচ্ছে ITU। দেখবে যখন পিপিডি দেবে তখন দেখবে এরকম গায়ে লেখা থাকে 5TU 0.1 ml। তাহলে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ এটা কত দিতে হচ্ছে? 5 টিউবারকুলিন ইউনিট, আর এর ভলিউমটা হচ্ছে 0.1 ml। ঠিক আছে? Which of the following diagnostic test is excluded in case of findings tool of tuberculosis? Sputum microscopy, sputum culture, interferon gamma release assay, অ্যান্টিবডি টেস্টিং। বলছে যে ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমরা কোন টেস্টটাকে এক্সক্লুড করি বা বাদ দিয়ে দিই, সেটা করা হয় না। একটু আগে বললাম টিবির ক্ষেত্রে আমরা কোন রকম অ্যান্টিবডি টেস্টিং করি না, কারণ যেহেতু এটা একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি, সেহেতু অ্যান্টিবডি খুঁজে লাভ নেই। আমাদের খুঁজতে হবে যে সেল মেডিয়েটেড ইমিউনিটি ঠিকঠাক মতো এক্সিকিউটেড হচ্ছে কিনা। তাহলে স্পুটাম মাইক্রোস্কোপি করা হয়, স্পুটাম কালচারও করা হয়, এবং ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে, যেটাকে বলা হয় টিবি গোল্ড টেস্ট। এটার আরেকটা নাম হচ্ছে টিবি গোল্ড টেস্ট। ঠিক আছে? তাহলে এখানে তিনটে হলো কারেক্ট। তাহলে কি বলছে? এক্সক্লুডেড বলেছে, তাহলে এটা সেহেতু হবে অ্যান্টিবডি টেস্টিং ইজ এক্সক্লুডেড। What is the what is the appropriate time for the reading of the result of the tuberculin test? Result reading after 20 hours, result reading before 24 hours, result reading after 72 hours, result reading before 48 hours. তো এই মান্ডু টেস্ট যেটা, সেটাকে আমরা বললাম মান্টু টেস্ট। এটা হচ্ছে একটা টিউবারকুলিন স্কিন টেস্ট, এবং এটাকে আমরা বলছি ডিলে টাইপ হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটি টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, এটাকে বলে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি বলা হয়। যেহেতু ডিলে টাইপ, সেহেতু এই রিঅ্যাকশনটা কমপ্লিট হতে মোটামুটি 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স লাগে। সুতরাং আমরা বলতে পারি যে 42 যেহেতু 72, কিন্তু 48 আওয়ার্স এর বিফোর রয়েছে, বিফোর তো কোনো মতেই হবে না, আফটার 72 আওয়ার্স। তাহলে এখানে অপশন নাম্বার সি হবে কারেক্ট। ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে, অনেক সময় এখানে বিফোর না আফটার লেখা আছে, দেখে নিতে হবে। কিন্তু বিফোর মানে কি আগে, বিফোর আমরা কি করে বলবো? আমরা তো ইনজেকশনটা দেওয়ার পর বা পিপিটিটা দেওয়ার পর রিডিং নেবো, তাহলে সেটা সবসময় আফটারই হয়, তাই তো? The most appropriate time for the patient to obtain sputum specimen for culture is early in the morning, after the patient eats light breakfast, after aerosol therapy, after chest physiotherapy. বলছে most appropriate time for patient to obtain a sputum specimen for culture is, দেখো এফবি যখন কালেকশন করা হয়, জেডেন স্টেনের জন্য যখন কালেকশন করা হয়, তখন কি ইনস্ট্রাকশন দেওয়া হয়? যে স্যাম্পলটা কালেকশন করা হলো আর্লি মর্নিং স্যাম্পল বিফোর ব্রাশিং টিথ, patient should collect the sample, patient should collect early morning sample after rinsing his mouth with water and before brushing teeth. তাহলে এখানে লাইট ব্রেকফাস্ট করা যাবে না, এরোসল থেরাপিও দেওয়া যাবে না, চেস্ট ফিজিওথেরাপিও দেওয়া যাবে না। ফিজিওথেরাপি করলে কি হবে? তাহলে একদম আর্লি ইন দ্য মর্নিং, এটা হবে কারেক্ট, তাই তো? তাহলে একদম কি বলছি, ব্রেকফাস্টের আগে
ব্রাশ করার আগে আফটার রিনজিং মাউথ উইথ ওয়াটার। এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। টিউবারকুলিন টেস্ট ডিনোটস, যে টিউবারকুলিন টেস্ট মানে মান্টু টেস্ট, ডিনোটস previous or present sensitivity to tubercle protein, patient is resistant to tuberculosis, patient is susceptible to tuberculosis, protective immune status of individual against tuberculosis। কি হবে এটা? যখন আমরা টিউবারকুলিস মানে যখন আমরা টিউবারকুলিন স্কিন টেস্ট করি, এটা কি ডিনোট করে? সবাই কোশ্চেনটা ভালো করে পড়ো, পড়ে অ্যান্সারটা দাও। টিউবারকুলিন স্কিন টেস্ট এটাই ডিনোট করে যে আমাদের শরীরে ইনফেকশনটা রয়েছে কিনা। বুঝা গেল? আমাদের শরীরে বর্তমানে ইনফেকশনটা রয়েছে কিনা। বুঝা গেল? এখানে রয়েছে প্রিভিয়াস। প্রিভিয়াস মানে কি? পুরনো। পুরনো টিবি পেশেন্টের নিশ্চয়ই স্কিন টেস্ট পজিটিভ হবে না। তাহলে এখানে হবে অপশন নাম্বার সি, পেশেন্ট ইজ সাসেপ্টেবল টু টিউবারকুলোসিস। অর্থাৎ পেশেন্ট ইজ সেনসিটিভ টু টিউবারকুলোসিস, অর্থাৎ পেশেন্টের মধ্যে টিউবারকুলোসিস ইনফেকশনটা প্রেজেন্ট রয়েছে। তাহলে এখানে অপশন নাম্বার সি ইজ দ্য will be the correct answer। ঠিক আছে। কেস ফাইন্ডিংস ইন আরএনটিসিপি বেসড অন, আরএনটিসিপি তে যারা কাজ করো বা করেছো, স্পুটাম কালচার, মান্টু টেস্ট, স্পুটাম মাইক্রোস্কোপি, অল অফ দ্য অপশনস, কোনটা কারেক্ট হবে বলো তো? এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখি কে বলতে পারে এটা। আরএনটিসিপি স্পুটাম কালচার নিয়ে ডিল করে না, মান্টু টেস্ট নিয়ে ডিল করে না। তাহলে আরএনটিসিপি কি কি নিয়ে ডিল করে? আরএনটিসিপি দুটো জিনিস নিয়ে ডিল করে, সেগুলো কি কি বলতো? একটা হচ্ছে সিবি ন্যাট, আর একটা হচ্ছে জেরেনস্টেন। ঠিক আছে। ডটস, ডটস কি নিয়ে ডিল করে? ডটস ডিল করে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি নিয়ে, ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি। তাহলে এখানে স্পুটাম কালচার হবে না, মান্টু টেস্টও হবে না, তাহলে এখানে হবে স্পুটাম মাইক্রোস্কোপি, বা যদি সিবিনেট থাকতো তাহলে সিবিনেট হতো। হুইচ টিবি ইজ মোর ইনফেকশাস? মেনিনজিয়াল টিবি, ইন্টেস্টিনাল টিবি, স্পাইনাল টিবি, পালমোনারি টিবি। কোন টিবিটা বলছে মোর ইনফেকশাস, সব থেকে ইনফেকশাস কোনটা? মেনিনজালস মানে যখন মেনিনজাইটিস হচ্ছে, ইন্টেস্টিনাল টিবি মানে যখন আমাদের পেরিটোনিয়ামে টিবি হচ্ছে, স্পাইনাল টিবি মানে যখন আমাদের স্পাইনাল কর্ডে টিবি হচ্ছে, এবং পালমোনারি মানে যখন আমাদের লাঙে টিবি হচ্ছে। তাহলে কোনটা বেশি ইনফেকশন, কোন টিবি থেকে ইনফেকশনটা বেশি স্প্রেড করে, এটা জানতে চাইছে। এটা সবাইকার বলা উচিত। মোর ইনফেকশাস কথাটা বলেছে, ভালো করে দেখো, ইনফেকশাস। একজন অ্যান্সার দিয়েছে না, মেনিনজিয়াল টিবি হবে না। ইনফেকশনটা ছড়ায়, টিবি ইনফেকশনটা ছড়ায় কি করে?
ড্রপলেটের মাধ্যমে। কার ড্রপলেট? যার পালমোনারি টিবি হয়েছে। তাহলে যদি কারোর বোন টিবি হয়, সেই বোন টিবি তো অন্য কারো শরীরে ছড়াতে পারবে না। বা যদি কারোর লিম্ফ্যাডিনোপ্যাথি হয়, তাহলে সেই টিবি তো অন্য এক্সট্রা পালমোনারি টিবি স্প্রেড করা মুশকিল আছে, কিন্তু পালমোনারি টিবি ইজ ইজিলি ট্রান্সমিসেবল। তাহলে অবশ্যই এখানে পালমোনারি টিবি অপশনটা হবে। ড্রাগ ইউজড ফর টিউবারকুলোসিস ইনক্লুড অল এক্সেপ্ট, এটা কি হবে? ট্যাপসন, রিফ্যাম্পিসিন, ইথামবিউটল, আইসোনিয়াজিন। এটা পারার কথা। কোনটা ইউজ করা হয় না টিউবারকুলোসিসের ক্ষেত্রে? এটা খুব স্বাভাবিক, অপশন এ। রিফ্যাম্পিসিন এবং আইসোনিয়াজিন এই দুটো যে ড্রাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ইথামবিউটল, এই তিনটে ড্রাগ টিবির জন্য, টিবিকে ট্রিট করতে ইউজ করা হয়। The advantage of fluorescent stain over Jaden stain are, এটা নিজেরা বলো। এই কোশ্চেনটা আগে একবার বলেছিলাম। কোশ্চেনটা ভালো করে পড়ো, কোশ্চেনটা ভালো করে পড়ে বোঝো কি বলতে চাইছে। মানে বলছে যে ফ্লুরোসেন্স স্টেন যেটা, মানে রোডামাইন স্টেন, এর অ্যাডভান্টেজটা কি? যদি আমরা জেডেন স্টেনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এর অ্যাডভান্টেজটা কি সেটা জানতে চাইছে। কি অ্যান্সার দিতে পারবে এটা সঠিক অ্যান্সার? সবাই বলছে কি, একজন বলছে সি। গুড, কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি। কি বলছে? দ্য ব্যাসিলাই অ্যাপিয়ার, দেখো এইটা আমরা যখন জেডেন স্টেনকে ফোকাস করছি, এটা তো জেডেন স্টেনকে ফোকাস করছি 100x এ, আর এখানে আমরা এখানে আমরা 25x এ ফোকাস করছি। তাহলে 100x এ একটা ফিল্ড যদি ফোকাস হয়, তাহলে 25x এ ভাবো কতগুলো ফিল্ড ফোকাস হচ্ছে এখানে। বুঝে গেল? 100x এ একটা মাত্র ফিল্ড ফোকাস হচ্ছে, তাহলে 100x এ যদি আমরা 25x দেখি, এখানে আমরা 25x এ যদি ফোকাস করে আমরা অনেকগুলো ফিল্ড দেখতে পাচ্ছি, মানে একের বেশি ফিল্ড দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 100x। এটা হলো ফার্স্ট অ্যাডভান্টেজ। মানে স্মিয়ার ক্যান বি স্ক্রিন ফাস্টার, মানে 2 মিনিটে আমরা 100টা ফিল্ড দেখে নিতে পারছি। 2 মিনিটে আমরা 100খানা ফিল্ড দেখে নিতে পারছি, ভাবো। ঠিক আছে? স্মিয়ার ক্যান বি স্ক্রিন বাই ইউজিং 20x25 অবজেক্টিভ। অর্থাৎ যখন আমরা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ ইউজ করছি, তখন আমরা কিন্তু 100x ইউজ করছি না, আমরা 25x অথবা 20x অথবা 27x ইউজ করছি। তিনটেতেই দেখতে পাচ্ছি। তাহলে কি হলো? জিনিসটা আরো ভালো হলো, কম সময়ের মধ্যে আমরা ডিটেকশন করতে পারছি। তাহলে এটাও হলো কারেক্ট। The bacilli appear brilliant yellow or green against dark background. একদম বোঝা যাচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ডের এগেইনস্টে যে গ্রিন কালারের, মানে গ্রিনিশ ইয়েলো কালারের যে ব্যাসিলাই গুলো, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। কোনটা বেশি পরিষ্কার? এইটা বেশি পরিষ্কার না এটা বেশি পরিষ্কার? অবশ্যই এটা বেশি পরিষ্কার। তাহলে এখানে তিনটে অপশনই কারেক্ট। তাহলে এখানে অপশন হবে অপশন নাম্বার ডি। বুঝা গেল? Alternative counter stain used in Jaden stain is crystal violet, new methylene blue, চানুস গ্রিন এবং ম্যালাকাইট গ্রিন। এটা ম্যালাকাইট গ্রিন। আমরা এখন এখানে কি ইউজ করি? মিথিলিন ব্লু ইউজ করি। এই মিথিলিন ব্লু এর জায়গায় আমরা ম্যালাকাইট গ্রিন ইউজ করতে পারি। Granuloma formation is seen in tuberculosis, leprosy, UTI, both A and B. এই যখন টিবি বা মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয়, তখন আমাদের লাংয়ের মধ্যে একরকম গ্র্যানুলোমা ফর্মেশন হয়। গ্র্যানুলোমার নাম তোমরা শুনেছো নিশ্চয়ই। এই গ্র্যানুলোমা ফর্মেশনটা লাংয়ের মধ্যে হয়। অর্থাৎ এই অ্যাকচুয়ালি কি হয়, এটা একটা গ্র্যানুলোমা। এই গ্র্যানুলোমার এই যে মাঝখানটাতে সব ম্যাক্রোফাজ সেল থাকে, এগুলো সব ম্যাক্রোফাজ সেল, বুঝতে পারছো?
and its macrophage cells are surrounded by T lymphocyte, এগুলোকে বলে T lymphocyte. those are এই যে কোথায় গেল T lymph, এগুলোকে বলে সব লিম্ফোসাইট, T lymphocyte. ঠিক আছে, এরকম গ্র্যানুলোমা ফর্মেশন, গ্র্যানুলোমা ফর্মেশনটা হয় অ্যাকচুয়ালি টিউবারকুলোসিস এবং লেপ্রোসির ক্ষেত্রে, ইউটিআই এর ক্ষেত্রে কোনো গ্র্যানুলোমা ফর্মেশন হয় না। তাহলে এখানে অপশন নাম্বার এ এবং বি দুটোই কারেক্ট হবে। বোঝা গেল? তাহলে গ্র্যানুলোমা ফর্মেশন কখন দেখা যায়? টিউবারকুলোসিস এবং লেপ্রোসির ক্ষেত্রে, লাং এবং স্কিনের ক্ষেত্রে। Which of the following test is preferred for rapid diagnosis of TB in peritoneal fluid? Zedenstein, culture, EDA test, CBNet. Peritoneal fluid preferred for rapid diagnosis. কোনটা হবে বলো দেখি এখানে? কালচার র্যাপিড না, কালচার তো 6 উইকস লাগে টিবি কালচার করতে, ওই ইট উইল টেক 6 উইকস, তাহলে হবে না। সিবিনেট, সিবিনেটও হবে না, সিবিনেট ইজ নট র্যাপিড, ইট উইল টেক 2 আওয়ার্স, 1.5 আওয়ার্স লাগে, র্যাপিড হবে না। প্রেফার্ড ফর র্যাপিড ডায়াগনোসিস, নট জেলেনস্টেন, জেলেনস্টেনও হবে না, এটাও হলো না, এটাও হলো না, এটাও হলো না। ইডিএ টেস্ট, ইডিএ টেস্ট র্যাপিড। ঠিক আছে, রিএজেন্ট দিয়ে দিলাম, স্যাম্পল দিয়ে দিলাম, মেশিনে চালিয়ে দিলাম, ইডিএ টেস্ট রেজাল্ট বেরিয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? কোশ্চেনটা কিরকম দিয়েছে দেখো, হোয়াট ইজ দ্য ফলোইং টেস্ট ইজ প্রেফার্ড ফর র্যাপিড ডায়াগনোসিস ফর টিবি ইন পেরিটোনিয়াল ফ্লুইড। পেরিটোনিয়াল ফ্লুইডে যদি টিবি ইনফেকশন হয়, জেনেস্টেন যে পজিটিভ হবেই তার কোনো গ্যারান্টি নেই কিন্তু। খুব ইম্পর্টেন্ট একটা কথা এটা বললাম, ঠিক আছে? কারণ সমস্ত রকম ফ্লুইডে ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন কম থাকে, তুমি পজিটিভ নাও পেতে পারো, কিন্তু ইডিএ টেস্ট যদি টিবি হয় তুমি 100% পজিটিভ পাবে, 110% পজিটিভ পাবে যদি টিবি থাকে। সেই জন্য প্রেফার্ড ফর র্যাপিড ডায়াগনোসিস। কথাটা বুঝতে পারলাম? তাহলে এখানে ইডিএ টেস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The generation time of lepribacilli is 20 minutes, 2 hours, 20 hours, 12 থেকে 13 দিন। এখানে হবে 12 থেকে 13 দিন। লেপ্রিব্যাসিলাই এমন একটা ব্যাসিলাই, যেই ব্যাসিলাইটা জেনারেশন টাইম মানে একটা ব্যাসিলাই থেকে দুটো ব্যাসিলাই তৈরি হতে কতদিন সময় লাগে? 12 থেকে 13 দিন, প্রচুর সময় লাগে। সেই কারণের জন্য এই ব্যাকটেরিয়াকে কালচার করা যায় না, ইট ইজ আনকাল্টিভেবল। ঠিক আছে? Which of the following which of the following is called Hansen's disease? Typhoid, leprosy, pulmonary TB, scrub typhus. Hansen's disease টা কি? What is Hansen's disease? মনে আছে একবার বলেছিলাম, অনেক দিন আগে একবার হয়তো দিয়েছিলাম, এতেও বলেছিলাম, মনে আছে? হানসেন নামক একরকম ব্যক্তি, নামটা আমার পুরো নামটা মনে নেই, হানসেনই মনে আছে, হানসেন নামক একরকম ব্যক্তি এই প্রথমেই ব্যাসিলাইকে আবিষ্কার করেছিলেন। ঠিক সেই কারণের জন্য লেপ্রোসি বা কুষ্ঠরোগকে বলা হয় হানসেন ডিজিজ। What is the most common mode of transmission of leprosy? এইটা সবাই বলো দেখি, এটা দেখি কে বলতে পারে। ড্রপলেট ইনফেকশন, ডাইরেক্ট কন্ট্যাক্ট, বাইটিং অফ ইনসেক্ট, নান অফ দ্য অ্যাবভ। লেপ্রোসি কিভাবে ট্রান্সমিট হতে পারে একজন পার্সন থেকে অন্য একজন পার্সনের মধ্যে? কি হতে পারে দেখি কে কারেক্ট অ্যান্সার দেয়। না, সবাই ভুল অ্যান্সার দিয়েছে। এখানে কারেক্ট অ্যান্সার হবে ড্রপলেট ইনফেকশন, নট ডাইরেক্ট কন্ট্যাক্ট। ঠিক আছে, নট ডাইরেক্ট কন্ট্যাক্ট। বলে না কুষ্ঠ ছোঁয়াচে নয়,
কুষ্ঠ, তুমি যদি কোনো রোগীকে ধরো তাহলে তোমার কুষ্ঠ হয়ে যাবে? হবে না। এটা অ্যাকচুয়ালি ছড়ায় ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট কন্ট্যাক্ট কিন্তু এখানে হবে না। অনেকেই ডাইরেক্ট কন্ট্যাক্ট বললে ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে না, এখানে হবে ড্রপলেট ইনফেকশন। ঠিক আছে। হুইচ ডিজিজ ইজ নোন অ্যাজ দ্য ওল্ডেস্ট সোশ্যাল ডিজিজ অফ ম্যানকাইন্ড? ম্যালেরিয়া, পোলিও, লেপ্রোসি, টাইফয়েড। এখানে হবে লেপ্রোসি, কুষ্ঠ। আচ্ছা, এই কোশ্চেনটা পরে আমি আলোচনা করছি। Decolorizer used to stain Mycobacterium leprae is 10% H2SO4, 1% H2SO4, 5% H2SO4, 2% H2SO4। Mycobacterium leprae স্টেন করতে গেলে আমরা কি ধরনের ডিকালারাইজ ইউজ করি বলে ভালো? হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হলো 5%। 1% কখন ইউজ করি? 1% H2SO4। আচ্ছা, এগুলোকে বলা হয় সব মডিফাইড জেনেল স্টেন। ঠিক আছে, নর্মাল জেনেল স্টেনে আমরা, নর্মাল যে জেনেল স্টেন এখানে আমরা H2SO4 ইউজ করি 20%। আর যখনই আমরা কনসেন্ট্রেশন কমাবো 5%, 1%, ঠিক আছে, 0.5%, তখন সেটাকে বলা হবে মডিফাইড জেনেল স্টেন। হলো, তাহলে এখানে হবে 5%। Which bacteria has cigar bundle appearance? সিগারেটের বান্ডেলের মতো অ্যাপিয়ারেন্স। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম ব্রোভিস, মাইক্রোব্যাকটেরিয়াম চিলোনি এবং মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। দেখো, একটু যদি ভালো করে দেখো, দেখো এখানে এই যে ব্যাসিলাই গুলো রয়েছে, অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম লিপ্রি যে ব্যাসিলাই গুলো, এই ব্যাসিলাই গুলো দেখো মানে টিবি ব্যাকটেরিয়ার থেকে অনেক ছোট, এবং এগুলো সব কিরকম রয়েছে দেখো তো, এরকম রয়েছে সব, এরকম এরকম ভাবে সব এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হিসেবে রয়েছে, দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, এইগুলোকে বলে সিগারেট বান্ডিল অ্যারেঞ্জমেন্ট, বুঝতে পারছো তো? এই দেখো, এগুলো সব এরকম এরকম ভাবে রয়েছে, সব একসঙ্গে এরকম গোছায় গোছায় রয়েছে, এটাকে বলে সিগারেট বান্ডিল অ্যাপিয়ারেন্স। এই সিগারেট বান্ডিল অ্যাপিয়ারেন্স হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম আমরা লেপ্রির ক্ষেত্রে অবজার্ভ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। KCS necrosis seen in which infection? Gas gangrene, syphilis, pulmonary TB, ডায়াবেটিস। দেখো, যখন আমাদের লাং টিবি হয়, এবং সেই লাং টিবি হলে এখানে আমি বললাম গ্র্যানুলোমা ফর্মেশন হয়, গ্র্যানুলোমা ফর্মেশন। ঠিক আছে, এই গ্র্যানুলোমা ফর্মেশন হয় কেন জানো? গ্র্যানুলোমা ফর্মেশনটা হয় অ্যাকচুয়ালি টিবি ব্যাকটেরিয়াটাকে কন্টেন করার জন্য। টিবি ব্যাকটেরিয়াটা যাতে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে না পারে, সেই জন্য গ্র্যানুলোমা ফর্মেশন। অদ্ভুত জিনিস, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াটাকে রোখার জন্য আমাদের যে ইমিউন সেলগুলো রয়েছে, যেমন ম্যাক্রোফাজ, টি লিম্ফোসাইট, এরা চেষ্টা করে যাতে টিবি ব্যাকটেরিয়াটা ছড়িয়ে পড়তে না পারে, এবং ঠিক সেই জায়গাতে নেক্রোসিস দেখা যায়, মানে টিস্যুটা নষ্ট হয়ে যায় সেই জায়গাতে। অর্থাৎ এই নেক্রোসিসটা কিন্তু টিবি ব্যাকটেরিয়ার জন্য ডাইরেক্টলি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের জন্য। যেই ইমিউন সিস্টেমটা আমাদের অ্যাকচুয়ালি প্রোটেকশন দিতে গিয়ে আমাদের লাঙের ক্ষতি করছে, এটাকে বলে গ্র্যানুলোমা। এই গ্র্যানুলোমা হওয়ার ফলে কি হয়, এখানে একরকম নেক্রোসিস তৈরি হয়, যেই নেক্রোসিসটা অনেকটা
চিজের যে কালার হয় চিজ কালার, সেই চিজের কালারের মতো দেখতে, সেইখান চিজ থেকে চিচিয়াস নেক্রোসিস কথাটা এসছে, চিচিয়াস নেক্রোসিস এই কথাটা সেখান থেকে এসছে। তাহলে এখানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, তো যেটা বলছিলাম দেখো দেখো এইখানে সব এইখানে টিবি ব্যাকটেরিয়া গুলো সব ম্যাক্রোফাজ গুলোকে ইনফেক্ট করেছে। তাহলে এখানে কি হয় দেখো, লিম্ফোসাইট গুলো এখানে ঘিরে রেখেছে, মানে যাতে টিবি ব্যাকটেরিয়াটা, ধরো এগুলো সব টিবি ব্যাকটেরিয়া, এই টিবি ব্যাকটেরিয়া গুলো যাতে বাইরে বেরোতে না পারে, ফলে এইখানে একটা গ্র্যানুলোমা ফর্মেশন হয়। ঠিক আছে, এখানে সব ম্যাক্রোফাজ, এখানে প্রচুর ম্যাক্রোফাজ থাকে। ঠিক আছে, এখানে ধরো একটা ম্যাক্রোফাজ, ধরো এখানে একটা ম্যাক্রোফাজ, এই ম্যাক্রোফাজটা একটা টিবি ব্যাকটেরিয়াকে এনগালফ করে, তাহলে কি আরো ম্যাক্রোফাজ এখানে চলে আসে, এখানে আরো ম্যাক্রোফাজ, এখানে অতটা জানার দরকার নেই, জাস্ট আমি এমনি ইনফরমেশনের জন্য বলছি। এখানে না অনেক ম্যাক্রোফাজ চলে আসে, এবং শুধু ম্যাক্রোফাজ আসে না, তার সঙ্গে সঙ্গে কারা কারা আসে জানো, লিম্ফোসাইট, এইখানে সব চলে আসে লিম্ফোসাইট, এইভাবে গোল করে ঘিরে ঘিরে ধরে, যাতে করে ব্যাকটেরিয়াটা অন্য জায়গায় ছড়িয়ে পড়তে না পারে। কিন্তু এই ব্যাকটেরিয়া খুব চালাক ব্যাকটেরিয়া, এটাকে না রোখা যায় না, এটাকে বলে গ্র্যানুলোমা। ঠিক আছে, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্র্যানুলোমা। এবার আরেকটা জিনিস কি হয়, এই যে ম্যাক্রোফাজ গুলো বললাম, এই ম্যাক্রোফাজ গুলো একে অপরের সঙ্গে ফিউজ করে যায়। এই ম্যাক্রোফাজ গুলো, এই দেখছো যে ম্যাক্রোফাজ লাল রঙে যেগুলো কিছু ম্যাক্রোফাজ, এই ম্যাক্রোফাজ গুলোকে একে অপরের সঙ্গে ফিউজ করে গিয়ে জায়ান্ট সেল তৈরি করে। সেই রকমই একটা জায়ান্ট সেলের নাম হচ্ছে ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। এই ল্যাংহ্যান্স জায়ান্ট সেল অ্যাকচুয়ালি হচ্ছে একটা ম্যাক্রোফাজ। এই ম্যাক্রোফাজ গুলো কি হয়, ফিউজ টুগেদার, and it form Langerhans giant cell। তাহলে এখানে নিউট্রোফিল হবে না, এখানে হবে ম্যাক্রোফেজ। ক্লিয়ার হলো? তাহলে মোটামুটি টিভি থেকে আমরা দেখলাম যে এরকম ধরনের কোশ্চেন আমরা এক্সামে পেতে পারি, এবং প্রিভিয়াস ইয়ার এগুলো সব বিভিন্ন রকম প্রিভিয়াস এক্সামে টেকনিক্যাল সুপারভাইজার, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এই কোশ্চেনগুলো মোটামুটি এসছে। মোটামুটি 35টা কোশ্চেন আমি পেয়েছি খুঁজে। এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর যেটা টেক্সট আমি যেটা বললাম দেখিয়ে দিলাম, সেই টেক্সটটাও ভালো করে করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস।